কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কি বললেন বোস। স্টিয়ারিংয়ে আটকে লরির চালক, 24 ঘণ্টায় পরপর 3টি ভয়াবহ দুর্ঘটনায় মৃত 5। জয় শ্রীরাম বলতেই মহারাজের ওপর হামলা, আরএসএসের অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র ভগবানপুর। হুমায়ুনের সমর্থনে মুর্শিদাবাদে প্রার্থী সেলিম, নাকি জোট স্বার্থে বৈঠক, জোর জল্পনা রাজনৈতিক মহলে। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্তে এনআইএ, প্রশাসনিক ব্যর্থতা, আক্রমণ অধীরের। পত্রযুদ্ধের পর এবার আইনি লড়াই, কমিশনের বিরুদ্ধে মমতা গেলেন সুপ্রিম কোর্ট। বাজেট পেশের আগে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, বন্ধ হবে কি টাকা দেওয়া, জানুন বিস্তারিত। কেন্দ্রীয় বাজেটকে যখন নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই বাজেট নিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের চোখে এই বাজেট দেশের যুবসমাজ ও মহিলাদের জন্য। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বাজেট পেশ করেছেন বলে মন্তব্য করলেন রাজ্যপাল বোস। একই সঙ্গে তার বক্তব্য, এই বাজেটে লাভবান হবেন বাংলার মানুষ। কেন্দ্র রাজ্য সহযোগিতার কথাও মনে করালেন তিনি। নির্মলা সীতারমণ বাজেট পেশ করার পর রাজ্যপাল বোস বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিশ্ব অর্থনীতি এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে, আর সেই সময় এই বাজেটে স্থায়িত্বের বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃদ্ধি মাথায় রাখা হয়েছে, দীর্ঘমেয়াদী উন্নয়নে নজর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেটকে যখন মিথ্যে কথার ফুলঝুরি বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যপাল বোস বললেন, বিভিন্ন ফ্রেট করিডোর থেকে হাইস্পিড রেল করিডোরের ঘোষণার ফলে শিল্পায়ন হবে এবং কর্মসংস্থানও বাড়বে। তিনি বলেন, বাজেটে নারী শক্তিতে জোর দেওয়া হয়েছে। এই বাজেট নারীদের জন্য, যুবকদের জন্য, ডিজিটাল পরিষেবা, স্টার্ট আপের উপরও জোর দেওয়া হয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় বাজেটে বাংলাকে কিছু দেয়নি বলে যখন আক্রমণ শানিয়েছেন মমতা, তখন রাজ্যপাল বলছেন, বাজেটে বাংলার জন্য অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে বাংলায় আরও হাসপাতাল ও মেডিকেল কলেজ হবে। রাজ্যপাল আরও বলেন, বাজেটে শিল্প, এমএসএমই, স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হয়েছে, যা বাংলার যুবকদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গত কয়েক বছর ধরে নানা ইস্যুতে নানাপোড়েন চলছে, তা নিয়ে কার্যত খোঁচা দিয়ে রাজ্যপাল বলেন, এই বাজেটে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই বাজেটে বাংলা নানাভাবে লাভবান হবে। আমাদের নিশ্চিত করতে হবে এই বাজেটে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রকৃত লাভ যেন প্রত্যেক বাঙালি পান। দুর্ঘটনার পর দুর্ঘটনা, শুধু 24 ঘণ্টাতেই আলাদা আলাদা 3টি পথ দুর্ঘটনায় ধূপগুড়িতে প্রাণ গেল 5 জনের, আহত 3। শনিবার গভীর রাতে ধূপগুড়ির ঝুমুর এলাকায় ঘটে যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঝুমুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ভারী পণ্যের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, মারাত্মকভাবে জখম হয়েছেন আরও 2 জন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনার জেরে রাস্তায় যান চলাচলও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আনুমানিক রাত 1:30 নাগাদ শিলিগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি লরি। ওই সময় একটি ট্রলার ভুল করে একই রাস্তায় উল্টোপথে ঢুকে পড়ে। কিন্তু রাতে দৃশ্যমানতাও অনেকটাই ছিল কুয়াশাও, যার জেরে 2 গাড়ির চালক স্পষ্টভাবে একে অপরকে দেখতেও পাননি। ফলে কিছু সময়ের মধ্যে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে লরির চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ কাতরাতে থাকেন। অপরদিকে ট্রলারের চালক ও খালাসিও গুরুতরভাবে আহত হন। 2 গাড়ির ধাক্কার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে, খবর পেয়ে ছুটে আসে দমকলও। অবশেষে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় লরির দরজা ভাঙা সম্ভব হয়। তারপরই স্টিয়ারিংয়ে আটকে থাকা চালককে উদ্ধার করতে সমর্থ হন পুলিশ ও দমকলের কর্মীরা। অন্যদিকে সংঘর্ষের তীব্রতায় একটি গাড়ি আরেকটির সঙ্গে সম্পূর্ণভাবে আটকে যায়। হাইড্রোলিক কাটারের সাহায্যে 2টি গাড়িকে আলাদা করা সম্ভব হয়। ফের ধর্মীয় অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ঘিরেই যত অশান্তি। অভিযোগ, ওই স্লোগান দেওয়া যাবে না বলে দাবি করে অনুষ্ঠানে ঢুকে এক মহারাজকে মারধর করা হয়। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অনুষ্ঠানের আয়োজকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হামলাকারী একজনকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ। তবে এখনও পলাতক 2। নির্বাচনের আগে জয় শ্রীরাম ইস্যু ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতোর শুরু হয়েছে যথারীতি। শনিবার ভগবানপুর 1 ব্লকের গুরগ্রামে শতবর্ষ উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও ধর্মসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আর্য সমাজের সূর্যানন্দ মহারাজ। উদ্যোক্তাদের অভিযোগ, মহারাজের বক্তৃতা চলাকালীন আচমকা কয়েকজন যুবক হামলা চালায়। জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধা দেওয়া হয় এবং মহারাজকে প্রাণে মারার চেষ্টা হয়। আয়োজক সংস্থার দাবি, জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি ও মাধব মাইতি নামে 3 ব্যক্তি হামলা চালিয়েছে।
যদিও অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত জগন্নাথ মাইতিকে গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ। ধৃতকে রবিবার কাঁথি মহকুমা আদালতে হাজির করলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনা নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, হিন্দু সম্মেলনে ঢুকে সন্ন্যাসীর উপরে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। মহারাজের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, জয় শ্রীরাম বলা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশের কাছে নাম ধরে ধরে অভিযোগ জানিয়েছি, দ্রুত ব্যবস্থা না নিলে মেদিনীপুর অচল করে দেওয়া হবে। ওর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তার প্রবল শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না। অভিযোগ পাওয়ামাত্র তদন্তে নামে জেলা পুলিশ। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মঞ্চে হামলার একটি অভিযোগ পেয়েছি। তদন্তে নেমে মূল অভিযুক্ত জগন্নাথ মাইতিকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ভগবানপুর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। ভোটের আগে ময়দান গরম করতে পরিকল্পিতভাবে উস্কানির ছক কষছে বিজেপি। বিধায়ক হতে মরিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের কোনো একটি আসনে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী হচ্ছেন। নিউটাউনের হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে একান্ত বৈঠকের পর সেই জল্পনাই আরও উস্কে দিচ্ছে। হুমায়ুনের পার্টির শিবির সূত্রে খবর, সেলিম মুর্শিদাবাদ বিধানসভা আসনে দাঁড়াতে আগ্রহী। তাই হুমায়ুন কবিরের দলের সমর্থন পেতেই তিনি নিউটাউনের হোটেলে বৈঠক করেছেন। বাম শিবিরেও প্রশ্ন উঠেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় কোনো আসনে সিপিএম প্রার্থী যাতে হুমায়ুনের দলের সমর্থন পান সেজন্যই কি এই জোট বৈঠক? আর সেই প্রার্থী কি খোদ সিপিএমের রাজ্য সম্পাদক? সেলিম বৈঠকের পরে বলেছেন, তিনি হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন। তা নিয়েও পার্টিতে সেলিম বিরোধীরা প্রশ্ন তুলেছেন, হুমায়ুনের মন বুঝতে তার সঙ্গে বৈঠক করতে হলো কেন? বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন, আবার সেই হুমায়ুন গত লোকসভা ভোটের সময়ে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। এটাও বলেছিলেন, বিজেপির সমর্থন নিতেও তার কোনো ছুটমার্গ নেই। তাই তার মন বুঝতে বৈঠক কেন পার্টিকে এড়িয়ে? এর পরিষ্কার জবাব অবশ্য রাজ্য সিপিএমের তরফেও কেউ দিতে পারেনি। 24 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছিলেন সেলিম। কংগ্রেসের সমর্থনে তিনি লড়েছিলেন। সেলিমের সমর্থনে সেই সময় প্রচারে নেমেছিলেন অধীর চৌধুরীও। গত লোকসভায় মুর্শিদাবাদ আসনে পরাজিত হন সেলিম। খবর, এবার সেই মুর্শিদাবাদ জেলারই 22টি বিধানসভা আসনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী হতে আগ্রহী সিপিএমের রাজ্য সম্পাদক। যদিও এই বিষয়ে আলিমুদ্দিন এখনও কোনো কথা বলতে নারাজ। হুমায়ুন সেলিম বৈঠক নিয়ে সিপিএমের মধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দল আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বলে খবর। প্রশ্ন উঠেছে, জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন মোহাম্মদ সেলিম, সেজন্যই কি নিউটাউনের হোটেলে বৈঠক? বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্ত শুরু করে দিল এনআইএ, জানিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বহরমপুর এসিজেএম আদালতের নির্দেশে রবিবার থেকে বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্তের ভার এনআইএর হাতে চলে গিয়েছে বলে জানান বহরমপুর এসিজেএম আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি। এরপরেই এই বিষয়ে সরব হন দুই নেতা। রবিবার সাংবাদিক সম্মেলন করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, নতুন করে কোনো অশান্তি ঘটেনি। সেই ঘটনাকে কেন্দ্র করে কোন সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি, সংঘর্ষ হয়নি, রক্তারক্তি হয়নি, খুনাখুনি হয়নি, আগুনও ধরিনি, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়নি। প্রতিবাদ একটা নিশ্চয় হয়েছে। যে প্রতিবাদটা হয়েছে তাদের ক্ষোভ উগরে দেওয়ার কারণে। নিজেদের অসহায় মনে করছে। আমাদের ঘরের ছেলে বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। তার প্রতিফলন ঘটেছে এই ঘটনার মাধ্যমে। এটার সঙ্গে এনআইএ তদন্ত করার মতো কোন কারণ আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না। ঘটনাকে নিয়ে তিলকে তাল করা হচ্ছে বলেও অভিযোগ বহরমপুরের প্রাক্তন সাংসদের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী আরও বলেন, আমার জানা নেই এনআইএর কাছে বেলডাঙ্গার ঘটনায় কেউ তদন্তের দাবি করেছে। আমার মনে হয় এনআইএ নিজে থেকে সুমো মোটো করে এই ঘটনার তদন্তে এগিয়ে এসেছে। কংগ্রেস নেতার কথায়, সাধারণ গ্রামের পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে বিপদে পড়েছে, মারা গিয়েছে, মনে হয়েছে খুন করা হয়েছে, কারণ আগে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটেছে। ফলে ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশের জন্য হাতের কাছে সফট টার্গেট রাস্তা, রেল আটকে বিক্ষোভ দেখাতে গিয়েছিল। তবে এই ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেন অধীর চৌধুরী। তার কথায়, ঘটনায় রয়েছে পুলিশের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। তাদের পড়ুন আন্দোলনকারী সঙ্গে আলোচনা করতে গেলে অবরোধ 5 ঘন্টা 7 ঘন্টা থাকত না। প্রশাসন অবরোধ তুলতে কোন উৎসাহী দেখায়নি। অন্যদিকে সাংবাদিকদের উপর হামলা নিয়েও রাজ্য প্রশাসনকে তোপ দাগেন কংগ্রেস নেতা। অধীরের পাশাপাশি এনআইএ তদন্ত নেমে সরব হয়েছেন জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবিরও। তিনি এদিন জানিয়েছেন, এনআইএ এসেছে ভালো কথা, কাদের গাফিলতিতে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, কাদের নেতৃত্বে হয়েছিল, কাদের উস্কানিতে হয়েছিল, খুঁজে বের করুক। যদিও কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে হুমায়ুন কবিরের কোন আস্থা নেই বলে জানান।
তিনি আরও বলেন, এনআই, সিবিআই বলুন কেন্দ্রীয় এজেন্সিগুলো সব ঘটনার তদন্ত ঢিলে করে, এদের সাফল্য শূন্য। এরা রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা করতে আজও পারেনি। এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন। এর আগেও তৃণমূল দলের তরফে মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার শুনানি রয়েছে আগামী সপ্তাহে। তার উপর আজকের মামলা গোদের উপর বিস্ফোরা। এই মামলায় প্রার্থী করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকেও। এ পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মোট 6টি চিঠি পাঠিয়েছেন মমতা। শেষ যে চিঠিটি মমতা পাঠিয়েছেন সেটি 31শে জানুয়ারি শনিবার। তার মাঝেই এই মামলা দায়েরের ঘটনা নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। এতদিন ধরে পর্যাপ্ত সময় না দিয়ে এসআইআর করা, প্রশিক্ষণ ছাড়া কর্মীদের নিয়োগ করা এবং নথি যাচাইয়ের ক্ষেত্রে ভোটারদের নানাভাবে হয়রানি করা ইত্যাদি অভিযোগ তুলে তৃণমূল থেকে মামলা করা হয়েছিল। এই সকল অভিযোগ জানিয়ে 6টি চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছেন মমতা। তবে এবার সরাসরি তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সোমবার বিকেলে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হবে, যেখানে উপস্থিত থাকবেন জ্ঞানেশ কুমার। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 15 জন এই বৈঠকে থাকতে পারবেন, একথা আগেই জানানো হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে যে এই বৈঠকে এসআইআর নিয়ে যে অসুবিধার সম্মুখীন হয়েছে মানুষ, সেরকম কিছু পরিবারকে বা পরিবারের কোনো একজন সদস্যকে নির্বাচন কমিশনের সদস্যদের সামনে হাজির করানো হতে পারে। মুখ্যমন্ত্রীর তরফে শীর্ষ আদালতে আবেদনটি দায়ের করা হয় গত 28শে জানুয়ারি। এখনও পর্যন্ত মামলার শুনানির কোন দিনক্ষণ ঠিক হয়নি। মমতার দায়ের করা মামলা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে প্রথম থেকেই সরব মমতা। শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তিনি বারবারই কমিশনকে চিঠি পাঠিয়েছেন, অভিযোগ করেছেন। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার নয়া দিল্লিতে তার সঙ্গে জ্ঞানেশ কুমারের যে বৈঠক হওয়ার কথা, তা এবার কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এখন একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের অন্যতম জনপ্রিয় স্কিম। লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় আর্থিক সমীক্ষায় এই ধরনের নগদ সহায়তা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য উঠে এসেছে। সেখানে সরাসরি প্রকল্প বন্ধ করার কথা বলা হয়নি, তবে অর্থ ব্যবহারের ধরন ও কার্যপদ্ধতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি এই ধরনের প্রকল্পের ধরন বদলাতে চলেছে? সরকারি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আর্থিক সমীক্ষায় মূলত জোর দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী উন্নয়নের উপর। সমীক্ষার বক্তব্য অনুযায়ী শুধুমাত্র নগদ টাকা মানুষের হাতে তুলে দেওয়ার বদলে সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা বেশি জরুরি। কারণ শিক্ষিত ও সুস্থ নাগরিকই দেশের প্রকৃত সম্পদ। তাই ভবিষ্যতে নগদ সহায়তার পরিবর্তে মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমীক্ষায় আরও বলা হয়েছে, সরকারি সাহায্যকে কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে যুক্ত করা প্রয়োজন। অর্থাৎ কাউকে শুধু আর্থিক সহায়তা দেওয়ার বদলে তাকে কোনো কাজ শেখানো, প্রশিক্ষণ দেওয়া বা অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ করে দেওয়া উচিত। এতে মানুষ ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে পারবে। এই কারণেই ওয়ার্ক বেসড সাপোর্ট সিস্টেম চালুর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সরকারের খরচের ধরন। সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে রাজস্ব ব্যয় তুলনায় মূলধনী ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিকে বেশি নজর দেওয়া উচিত। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, সেতু নির্মাণের মতো পরিকাঠামো উন্নয়নে টাকা খরচ করলে তা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সুফল নিয়ে আসে। এছাড়াও আর্থিক সমীক্ষায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ যুবশক্তির সঠিক ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। বর্তমানে ভারতে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। এই যুবসমাজকে যদি যথাযথ প্রশিক্ষণ না দিয়ে কেবল নগদ সহায়তার উপর নির্ভরশীল করে রাখা হয়, তবে দেশ বড় সুযোগ হারাবে। তাই তরুণদের দক্ষ করে তোলা এবং কর্মমুখী করে গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত বলে মত প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে সমীক্ষার সারমর্ম স্পষ্ট যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বন্ধ করার কথা বলা হয়নি, বরং এই প্রকল্পগুলিতে ব্যবহৃত অর্থ যেন মানুষের স্থায়ী উন্নয়ন, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগে, সেই দিকেই নতুন করে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে।